ঘটনাটা 2018 সালের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলার। 2011 সালে 30 বছরের যুবক সঞ্জয় নির্মলাকে বিয়ে করে ঘরে তোলে। তখন তার খুশির কোনো সীমা ছিল না। সঞ্জয় ছিল একজন শ্রমিক, বড় স্বপ্ন তার ছিল না। তার চাওয়া ছিল খুব সহজ, জীবনটা যেন শান্তিতে কাটে, একটা স্ত্রী থাকবে, বাচ্চা থাকবে, আর তাদের ছোট সংসারে সবসময় হাসি খুশি বজায় থাকবে। সঞ্জয় পড়াশোনায় বেশি এগোতে পারেনি, কিন্তু খুব পরিশ্রমী ছিল। বেশি টাকা রোজগারের জন্য সে এক অফিস এবং আরেকটি স্কুলে মালি হিসেবে কাজ করত। অন্য সব ছেলেদের মতো ওর মনেও বাসর রাত নিয়ে একটা আলাদা উত্তেজনা ছিল। সে খুশি ছিল, আবার একটু নার্ভাসও ছিল। এই রাতটাকে স্পেশাল করতে সে নিজের মতো করে অনেক চেষ্টা করেছিল। ঘর সাজিয়েছিল, সুগন্ধি লাগিয়েছিল, আর নিজের সামর্থ্য অনুযায়ী নির্মলার জন্য ছোট একটা উপহারও এনেছিল। সে আগেই বন্ধুদের মুখে শুনেছিল, বাসর রাতে যদি স্বামী স্ত্রীর মন জয় করতে পারে তাহলে স্ত্রী নাকি সারা জীবন তার পাশে থাকে। সঞ্জয়ের ধারণা ছিল, মন জয় মানে শুধু শারীরিক সম্পর্ক করা নয়, বরং একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন করা। স্ত্রীর কথা বোঝা, তার প্রয়োজন বুঝে নেওয়াটাই আসল বিষয়। এমন সব কথা সে এতদিন শুধু সিনেমায় দেখেছে আর বিয়ে করা বন্ধুদের মুখেই শুনেছে। এই রাতের কথা ভেবে যখন সঞ্জয় ঘরে ঢুকে খাটের ওপর বসে থাকা নির্মলার কাছে যায়, তখন তাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে যায়। লাল শাড়িতে নির্মলাকে ভীষণ সুন্দর লাগছিল। সঞ্জয়ের বিশ্বাসই হচ্ছিল না এত ভালো ভাগ্য তার হতে পারে। সে নির্মলার পাশে গিয়ে বসে আর আস্তে আস্তে কথা বলতে শুরু করে। যেই সে হালকা করে হাত বাড়ায়, তখন নির্মলা হঠাৎ চমকে ওঠে, একটু সরে যায়। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে নিজে থেকেই ধীরে ধীরে সঞ্জয়ের কাছে এসে বসে। তারপর আদর করে তাকে জড়িয়ে ধরে। খুব দ্রুতই নির্মলা তার সাথে খুলে কথা বলতে শুরু করে। সঞ্জয় এতদিন শুনে এসেছে বাসর রাতে মেয়েরা খুব লজ্জা পায়, কিন্তু নির্মলাকে দেখে তার সে ধারণা পুরো বদলে যায়। ধীরে ধীরে দুজন আরও কাছাকাছি আসে। ওদের মাঝের সব জড়তা আস্তে আস্তে কেটে যায়। কিছুক্ষণ পর সব শান্ত হয়। সঞ্জয়ের মুখে তখন ক্লান্তির সাথে সাথে এক ধরনের তৃপ্তির হাসি ফুটে ওঠে। কিন্তু নির্মলা তখনও পুরোপুরি শান্ত হয়নি। এবার তার আর কোনো লজ্জা সংকোচ ছিল না। সে আবার সঞ্জয়কে নিজের কাছে টেনে নেয়। সঞ্জয়ও নিজেকে আর আটকাতে পারে না। প্রথম রাতেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল অনেকবার। শেষেই সঞ্জয় এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে খাটেই ঘুমিয়ে পড়ে। এরপর থেকে তো এইভাবেই প্রায় প্রতিদিন রাত কাটতে থাকে। সঞ্জয় কাজ থেকে ফিরে খেয়ে দেয়ে বিছানায় শুতে এলেই নির্মলা আদর করে তাকে কাছে টেনে নিত। তার সেই ভালোবাসার ভঙ্গিটা এমন ছিল যে সঞ্জয়ের খুব ভালো লাগত। ওর মনে হতো তার জীবনটা সত্যিই ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে। সঞ্জয়ের মনে হতো সে সত্যিই খুব ভাগ্যবান। কিন্তু কিছুদিন যেতেই সে খেয়াল করে নির্মলা শুধু রাতেই নয়, দিনেও এমনকি সকালে সকালেও সম্পর্ক করার চেষ্টা করছে। এতে সঞ্জয়ের একটু অস্বস্তি লাগতে শুরু করে। সে বুঝতেই পারছিল না হঠাৎ এমন পরিবর্তন কেন হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, সঞ্জয় যতই সময় দিক না কেন, নির্মলার যেন মন ভরতই না। সাধারণত বিয়ের পর স্বামীরাই স্ত্রীর পেছনে ঘুরে সব কথা মানে, কিন্তু এখানে ঠিক উল্টো হচ্ছিল। সঞ্জয়কে কিছু বলতেও হতো না, বরং এত ক্লান্ত থাকার পরেও তাকে আবার তৈরি থাকতে হতো। ধীরে ধীরে বিষয়টি তার জন্য কষ্টকর হয়ে উঠতে থাকে। আর সঞ্জয় যখন কখনো নির্মলার চাওয়া পূরণ করতে পারত না বা কোনো অজুহাত দিত, তখন নির্মলা রেগে যেত। এমন সময় মাঝে মধ্যে সে সঞ্জয়কে খোঁচাও দিত, তার ছিল্ল করে কথা বলতো। সঞ্জয়ের শারীরিক সম্পর্কে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল স্ত্রীর চাহিদা, যে দিন দিন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, সেটা সে বুঝতে পারছিল না। তবুও সে যতটা পারত চেষ্টা করে নির্মলাকে খুশি রাখত। ওর মনে হতো সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার এই আশা ভুল ছিল। বিয়ের কিছুদিন পর যখন নির্মলা গর্ভবতী হয়, তখন অবশ্য সঞ্জয়ের আনন্দের সীমা ছিল না। এই খুশির কথা সঞ্জয় সবাইকে জানিয়ে দিয়েছিল, বন্ধুদের, আত্মীয়দের। সে বাবা হতে চলেছে। কিন্তু আরেকটা খুশি সে মনে মনে লুকিয়ে রেখেছিল। ভেবেছিল এবার অন্তত কয়েক মাস নির্মলা আগের মতো অত জেদ করবে না। কারণ চেকআপের সময় লেডি ডাক্তার পরিষ্কার বলেছিলেন, কঠোর নিষেধ নেই ঠিকই, কিন্তু এই সময় যতটা সম্ভব সম্পর্ক করা থেকে দূরে থাকাই ভালো। তবে ডাক্তারের কথার নির্মলার উপর কোনো প্রভাব পড়েনি। সঞ্জয়কে খুব সাবধানে বুঝে শুনে চলতে হতো, তবুও নির্মলার সব কথা মানতে হতো। এখন সে আশা করতে শুরু করেছিল, হয়তো সন্তান হওয়ার পর নির্মলার আচরণে কিছুটা বদল আসবে। এই সময়ে নির্মলা একটা সুন্দর ছেলে সন্তানের জন্ম দেয়। সঞ্জয় তখন নতুন দায়িত্ব নিয়ে আরও সিরিয়াস হয়ে পড়ে। ভেবেছিল এবার খরচ বাড়বে, ছেলে স্কুলে যাবে, যত বেশি সম্ভব টাকা রোজগার আর সঞ্চয় করা দরকার। ছেলের নাম রাখে সমীর। কিন্তু মা হওয়ার পরেও নির্মলার স্বভাব বদলায়নি।
বরং তার চাহিদা আগের চেয়েও বেড়ে যায়। এদিকে সঞ্জয়ের শরীরেও আর আগের মতো শক্তি আর তেজ ছিল না। এই কারণে সে কখনো কখনো স্পষ্ট না বলে দিত। তখন নির্মলা রেগে গিয়ে তাকে বকাঝকা করত, খোঁচা দিত, আর মাঝে মাঝে পাগলের মতো অদ্ভুত আচরণও করত। সঞ্জয় এখন বুঝতে শুরু করেছিল নির্মলার এত বেশি চাহিদা একদম স্বাভাবিক নয়। হয়তো এটা কোনো ধরনের অসুখ, কিন্তু ছোট একটা গ্রামে যেখানে ঠিকঠাক ডাক্তারি মেলে না, সেখানে আবার মনোরোগ বিশেষজ্ঞ পাওয়াটা তো দূরের কথা। ফলে নির্মলার এই অদ্ভুত সমস্যার কোনো চিকিৎসা করানোর সুযোগ সঞ্জয়ের ছিল না। স্বামী হিসেবে অনেক কিছুই মানুষ চুপচাপ সহ্য করে নেয়, কিন্তু বিয়ের 4 বছর পরেও যদি স্ত্রী স্বামীর পুরুষত্ব নিয়ে কটাক্ষ করতে থাকে, তখন সব সহ্য শক্তি শেষ হয়ে যায়। ঠিক এই অবস্থায় পড়ে গিয়েছিল সঞ্জয়ও। ছেলে সমীরের মুখের দিকে তাকিয়ে সে নিজেকে সামলে রাখত, তবুও ভেতরে ভেতরে অপমান আর কষ্ট বোধ করত। এখন সে শুধু একটাই চেষ্টা করত, যতটা সম্ভব নির্মলার কাছ থেকে দূরে থাকা, কিন্তু সেটা প্রায় অসম্ভবই ছিল। একদিন আবার নির্মলা জেদ ধরে। সঞ্জয় সব সহ্য করেও সেদিন পরিষ্কার বলেই ফেলে এখন তার শরীরে এত শক্তি নেই যে দিনরাত এসব করতে পারবে না। এবার নির্মলা তাকে চমকে দিয়ে একটা পরামর্শ দেয়, সে নাকি এমন ওষুধ খাবে যা শরীরে শক্তি বাড়বে, তাহলে সে শারীরিক সম্পর্কে আরো ভালো হতে পারবে। সঞ্জয় তখন ক্ষতভঙ্গ হয়ে গিয়েছিল। এর মধ্যেই নির্মলা পাগলের মতো জেদ ধরে বলে, এই ওষুধ খেতেই হবে, এতে ক্ষতি কি? আগের মতো এবারও স্ত্রীর জেদের সামনে হার মানতে হয় সঞ্জয়কে। সে শহর থেকে সেই ওষুধ এনে খাওয়া শুরু করে। কয়েকদিন সেই ওষুধে কাজ হয়েছিল, অর্থাৎ নির্মলা একটু খুশি ছিল। কিন্তু খুব শিগগিরই আবার সব আগের মতো শুরু হয়ে যায়। সে আবার সঞ্জয়ের সাথে আগের মতো আচরণ করতে থাকে। সঞ্জয়ের কাছে তখন নিজের বাড়িটাই নরকের মতো লাগতে শুরু করে। জীবনটা একেবারে অর্থহীন মনে হতে থাকে। কিন্তু এসব কথা সে কাউকেই বলতে পারছিল না, কারণ লজ্জা আর সম্মান দুটোরই বিষয় ছিল। এখন শুধু কাছাকাছির বিষয় নয়, তার পুরো জীবনটাই একটা বড় জটিলতায় পড়ে গিয়েছিল। নির্মলা নিজের সমস্যার কারণে নিজেকে অসহায় ভাবত। এই কারণে সে পাড়ার ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে। ধীরে ধীরে তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যখন এসব কথা সঞ্জয় জানতে পারে, তখন সে ভেতরে ভেতরে ভীষণ রেগে যায়। তবু চুপচাপই থাকে, কারণ কোনো প্রমাণ ছাড়াই কারোর ওপর দোষ চাপানো ঠিক মনে করেনি। একদিন নির্মলা আদর করে সঞ্জয়কে বলে তাকেও যেন কোথাও একটা চাকরিতে ঢুকিয়ে দেয়, তাতে সংসারের আয় বাড়বে। সঞ্জয়ের মনে হয় নির্মলা কাজ করতে গেলে ব্যস্ত থাকবে, হয়তো তখন তার এসব অভ্যাসও একটু ঠিক হবে। এই ভেবে সে নির্মলার চাকরি করে দেয় সেই একই স্কুলে, যেখানে সে নিজের মালিক হিসেবে কাজ করত। কিন্তু কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় স্কুলে কাজ করা নয়, নির্মলার আসল উদ্দেশ্য ছিল অন্য। সেখানে সে ছোট পিয়ন থেকে শুরু করে বাস ড্রাইভার আর কন্ডাক্টর সবার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। এইসব কাজ বেশি দিন লুকিয়ে থাকে না। এতে আসলে সবচেয়ে বদনামটা হয় সঞ্জয়েরই, কিন্তু সে করার মতো তেমন কিছুই পাচ্ছিল না। একদিন তো সব সীমা ছাড়িয়ে যায়। সঞ্জয় নিজের ঘরে নির্মলাকে এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। রাগে ফেটে পড়ে নির্মলা সোজা থানায় চলে যায় আর স্বামীর নামে মারধরের অভিযোগ করে দেয়। পুলিশ দুজনকে ডেকে বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। রেগে থাকা নির্মলা এরপর বাপের বাড়ি চলে যায়। প্রায় 1.5 বছর সেখানে থাকার পরে সে আবার স্বামীর ঘরে ফিরে, কিন্তু তার চালচলনে কোনো বদল আসেনি। সঞ্জয় তো আসলে আর তাকে বাড়িতে আনতেই চাইছিল না, কিন্তু ছেলের কথা ভেবে বাধ্য হয়েছিল। পরে ফিরেই নির্মলা আবার আগের মতো শুরু করে, কখনো একজনকে কখনো আরেকজনকে বাড়িতে ডেকে নিত। সঞ্জয় বাধা দিলে ওর মধ্যে কোনো লজ্জা দেখা যেত না। উল্টো সে সঞ্জয়কেই বলতো, তুমি যখন আমার দরকার মেটাতে পারো না, তখন আমার জন্য কাউকে ঠিক করে দাও, আর সেটা যদি না পারো তবে চুপ করে চোখ কান বন্ধ করে থাকো। এই কথাগুলো শুনে সঞ্জয়ের ভেতরে ভেতরে ভেঙে পড়ত। 2018 সালের 16 ফেব্রুয়ারির সন্ধ্যায় সঞ্জয় বাজার করে বাড়ি ফিরতেই লজ্জায় একদম মাথা নিচু হয়ে যায়। সে দেখে নির্মলা আবার এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত আছে। রাগে সঞ্জয় নির্মলাকে খুব বকাঝকা করেছিল, কিন্তু কোনো লজ্জা না করে নির্মলা সেই কাজ চালিয়েই যেতে থাকে। প্রতিদিন স্ত্রীর এসব কাজ দেখে সঞ্জয় ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে পড়ছিল। এখন তার বদনামও চারদিকে ছড়িয়ে পড়েছিল। যে কোনো স্বামীর জন্যই এই পরিস্থিতি ভীষণ কষ্টের। সেই রাতেই যখন সঞ্জয় ঘুমোতে যায়, নির্মলা আবার তার কাছে এসে আগের মতো শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। না বললে কি হতে পারে নির্মলার বেহায়াপনা আর ঝগড়ার পরিণাম, এসব সঞ্জয় ভালো করেই জানত। তখন তার মাথায় ভয়ঙ্কর একটা চিন্তা আসে। সে ভাবে এই নারী কোনোদিন শান্ত হবে না, তবে একে চিরতরে থামিয়ে দেওয়া দরকার। ঘরে রাখা লোহার ডাম্বেল তুলে নিয়ে সে নির্মলার মাথায় আঘাত করে। কয়েকটা আঘাতেই নির্মলার মৃত্যু হয়ে যায়। স্ত্রীর মৃত্যুর দেহের পাশে বসে সঞ্জয় অনেক কিছু ভাবতে থাকে। তারপর হঠাৎ ভয় তাকে গ্রাস করে। ওর মনে হতে থাকে যেন ফাঁসির দড়ি তারই গলায় ঝুলছে। কিছুক্ষণ ভাবার পর সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রান্নাঘরে গিয়ে সঞ্জয় মাটিতে গর্ত করতে শুরু করে। প্রায় 1 ঘন্টায় সে প্রায় 2 ফুট গভীর একটা গর্ত করে ফেলে। তারপর সেই গর্তে লাশ নামিয়ে তার উপর ইট দিয়ে ঢেকে দেয়। ঘরের বাইরে ভোরের আলো দেখে সঞ্জয়ের বুক কেঁপে ওঠে।
তার চোখে পড়ে তার ছোট ছেলে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তখন তার মনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঞ্জয়ের মনে হয় এই নিষ্পাপ বাচ্চাটার কি দোষ যে মা বাবার ভুলের শাস্তি তাকে ভোগ করতে হবে। এই কথা ভাবতেই সে থানায় গিয়ে নিজে থেকে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। সে ছেলেকে কোলে তুলে নেয় আর কাছের তোরবা থানার দিকে হাঁটা শুরু করে। ততক্ষণে গ্রামের লোকজনও খবর পেয়ে গিয়েছেন। অনেকেই তার পিছন পিছন থানার দিকে যেতে থাকে। আসলে ওর কাজের খবর আগেই থানায় পৌঁছে গিয়েছিল। ঘটনাটা এমন ছিল, স্কুলের এক শিক্ষক আকাশ উপাধ্যায় সঞ্জয়কে ফোন করে বলেছিলেন নির্মলাকে তাড়াতাড়ি কাজে পাঠাতে। সঞ্জয় খুব শান্ত গলায় আকাশ উপাধ্যায়কে জানায় সে নির্মলাকে মেরে ফেলেছে এবং এখন থানায় গিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছে। এই কথা শুনে আকাশ সঙ্গে সঙ্গে থানার অফিসার পরিবেশ তিওয়ারিকে খবর দেন। এরপর পুলিশ সঞ্জয়কে ধরতে রওনা হয়েছিল, কিন্তু তার আগেই সঞ্জয় নিজেই থানায় পৌঁছে যায়। তখন তার কোলে ছোট ছেলে সমীর ছিল। পুলিশ জেরায় পুরো ঘটনার সামনে আসে। কিছু মানুষ বলছিল এই অবস্থায় সঞ্জয় খুব একটা দোষী নেই, কিন্তু সত্যি কথা হলো সে খুন করেছে। খুনের শাস্তি যে হবে